আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিভার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এইচএসসি 2025 ব্যাচের যেই সকল শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের যে নিয়মিত ফ্রি ক্লাসের আয়োজন করছে, তো সেই ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। এর আগে আমরা কি করছিলাম, আমরা যে অপরিচিতা যে ছোট গল্পটি আছে সেই ছোট গল্প নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় একটা যেহেতু গল্প পড়লাম, এখন আরেকটি আমরা কি পড়বো, কবিতা হচ্ছে গিয়ে কি পড়বো। তাহলে কি হবে, তাহলে একই সাথে কলেজে ঢুকার সাথে সাথেই আমাদের দুইটি বিষয়ে আমাদের কি থাকবে, একটি পরিপূর্ণ ধারণা থাকবে। প্রথমেই বলি, যারা আপনারা কলেজে প্রত্যাশিত কলেজে চান্স পেয়েছেন সকলকে হচ্ছে স্বাগত। আর যারা এখনো ভর্তি হইতে পারেন নাই তারা অতি সত্বর ভর্তি হয়ে নেবেন, ঠিক আছে। যারা আমরা এখন ক্লাসে উপস্থিত আছি তারা একটু ক্লাসটি শেয়ার করে দিব, এতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করার সুযোগ পাবে। তুলি আছে, সৌরভ আছে, জয়, নুসরাত, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি একটু শেয়ার করে দিবেন এবং কি মেনশন করে দিবেন। হ্যাঁ, ক্লাসটি শেয়ার করে দিবেন এবং কি মেনশন করে দিবেন। আর আপনাদের যে প্রথম যে অর্ধবার্ষিক যে পরীক্ষা আছে সেই অর্ধবার্ষিক পরীক্ষায় আপনার 6টি গদ্য 6টি পদ্য এরকম করে সাজাইতে পারে, যে অর্ধবার্ষিক পরীক্ষায় 6টি গদ্য এবং পদ্য, বাকি যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেখানে 6টি গদ্য এবং পদ্য হচ্ছে এরকম ভাবে আসতে পারে, ঠিক আছে। তো আগেই ক্লাসটি করে নিন, আপনাদের অনেক উপকার হবে। হ্যাঁ, তাহলে ক্লাসটি করে নিন, আপনাদের অনেক উপকার হবে। আচ্ছা, আমরা তাহলে চলে যাই সোনার তরী যে কবিতাটা আছে সেই সোনার তরী কবিতায়। আমাদের কিন্তু একটি এইচএসসি 2025 যারা আছে তাদের জন্য বাংলায় একটি অনলাইন কোর্স চলতেছে। যারা অনলাইন কোর্সে এখনো ভর্তি হন নাই তারা একটু ভর্তি হয়ে নেবেন। আমরা এই যে পেজটা বের করতে করতে যে সময়টুকু লাগতেছে এই সময়টুকুতে সকলকে অনুরোধ করব ক্লাসটি শেয়ার করে দেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। ক্লাসটি হচ্ছে গিয়ে কি শেয়ার করে দেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। হ্যাঁ, আমরা একটু বের করি, দেখি এখানে কি কোথায় আছে অপরিচিতা, সরি সোনার তরী, সুখ কায়কবাত। আচ্ছা, এখন আমরা পাইলাম যে সোনার তরী যে কবিতাটি আছে, সোনার তরী যে কবিতাটি। আচ্ছা, সোনার তরী এই যে কবিতাটি আছে এটা আমরা আজকে হচ্ছে পড়াবো। ক্লাসটি একটু সবাই শেয়ার করে দেন এবং কি সবাই মেনশন করে দেন। আর আমাদের একটি ডিউডিমার্সের বাংলা একটি কোর্স চলতেছে, যেখানে 80টি ক্লাসের মাধ্যমে আপনার বাংলা যে প্রথম পত্র আছে সে প্রথম পত্র সৃজনশীল, এমসিকিউ এবং কি পাঠ পর্যালোচনা শেষ করে দেওয়া হবে। তাই যারা এখন উপস্থিত আছেন তারা একটু হচ্ছে কি করবেন। আচ্ছা, স্যার চুল কেটে সুন্দর লাগতেছে, জি চুল কেটে ফেলাইছি। আপনাদের বাপি ভাই আর হচ্ছে আপনাদের তারেক স্যার যে স্মার্ট ভাবে থাকে, আমি চুল না কাইটা ভালো লাগলো না আর কি। আচ্ছা, শুরু করি আমরা তাহলে। দেখেন, আমরা উপরন্তু যে যতটুকু তথ্য আছে সেই তথ্যগুলা আমরা কিন্তু যে অপরিচিতা যে গল্পটা আছে সেই গল্প থেকেই জানি। আমরা একটু স্মরণ করি, কারণ দুইটাই, যেটা হইতেছে গিয়ে কি আপনার বেশি আছে সেটা আমরা বলে দিব। দুইটাই আমরা একটু মনে করার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে। তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ বা দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমরা দেখছি 1268 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে ভিখারিণী নামক ছোট গল্প দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের হাতে খড়ি হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের প্রাণ পুরুষ এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তারপর দেয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার 64 বছরের জীবনে আপনার কি করছে, 95টি ছোট গল্প হচ্ছে গিয়ে কি লিখছে। এছাড়াও গোরা, চতুরঙ্গ সকল কিছু হচ্ছে গিয়ে কি আপনার এখানে বলা আছে। যারা ক্লাসটি শেয়ার দিবেন না তারা ডিজিটাল রাজাকার আর কি। হ্যাঁ, কারণ আমরা এখানে ফ্রি ক্লাস নিচ্ছি, তারপরও আপনারা যারা ক্লাসটি শেয়ার দিচ্ছেন না এবং কি মেনশন দিচ্ছেন না তাদের জন্য কিন্তু আখিরাতে অনেক বিচারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা করবেন না, তাই ক্লাসটা একটু শেয়ার করে দিন। আচ্ছা, এটা একটু দেখবো যে বিশ্ব ভারতী, এটা একটু হচ্ছে গিয়ে কি সবাই দাগাবেন, যাদের বই আছে তারা দাগাবেন।
বিশ্ব ভারতী নামে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গিয়ে কি আমাদের কাজী নজরুল ইসলাম। এটা কিন্তু এবছর বিসিএস পরীক্ষার ভিতরে আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি। তাহলে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বিশ্ব ভারতী। বিশ্ব কি? বিশ্ব হচ্ছে ভারতী। আচ্ছা জুম করেন একটু, আমি তাহলে একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ আর একটু জুম করে দিচ্ছি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আপনার ইসের নাম কি? বিশ্ববিদ্যালয়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বিশ্ব ভারতী। তারপর আমরা দেখব 15 বছর বয়সে তিনি তার বনফুল নামক প্রথম কাব্য গ্রন্থ রচনা করেন। বনফুল নামক প্রথম কাব্য গ্রন্থ। তাহলে একটু সবাই একটু মনে করে দেখেন, 16 বছর বয়সে তিনি ছোট গল্প লিখছে। কত বছর বয়সে? 16 বছর বয়সে। আর কবিতা লেখছে কত বছর বয়সে? 15 বছর বয়সে। তাহলে আমি একটু প্রশ্ন করি, সবাই একটু উত্তর দিবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কাব্য লেখা শুরু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কাব্য লেখা শুরু করেন? একটু হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কাব্যগ্রন্থ লেখা শুরু করে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এখানে বইয়ের ভিতরে বলা আছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে আপনার কাব্যগ্রন্থ লেখা শুরু করে। আর রবীন্দ্রনাথ ঠাকুর আপনার ছোট গল্প লেখা শুরু করে কত বছর বয়সে? 16 বছর বয়সে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু দেখবেন। হ্যাঁ সবাই একটু কমেন্ট করবেন। বিজয় কমেন্ট করতেছে, অভি, টিচিং, সাফায়েত, আফিফা, জি ঐশী, সবাই একটু কমেন্ট করতে থাকবেন। আচ্ছা তারপর গীতাঞ্জলি এবং অন্য কাব্যগ্রন্থের কবিতার অনুদিত সং অফ অফারিংস। তাহলে একটু সবাই একটু কমেন্ট করবেন গীতাঞ্জলির ইংরেজি নাম কি? গীতাঞ্জলির ইংরেজি নাম হচ্ছে সংস অফ অফারিংস। সংস অফ কি? অফারিংস। আপনারা এইটা একটু দেখবেন। কথাটা কি বুঝতে পারছেন? কেন দেখবেন? কারণ অনেকেই জানি আমরা যে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাইছে সাহিত্যেতে, সেটাকে কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমি একটু সবাইকে একটু প্রশ্ন করতেছি, গীতাঞ্জলির ইংরেজি নাম কি? সবাই ডিউডিমাসের মেধাবী স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। বাহ। তারপর রাফিয়া তাসনিম, রিহা, তারপর বিশাল, হাবিব শেখ, অসংখ্য ধন্যবাদ। তুলি আমার বোন আছে, ফয়সাল হোসেন, জিন্নাত, সবাই একটু কমেন্ট করবেন। তাহলে গীতাঞ্জলির ইংরেজির নাম কি? সংস অফ অফারিংস। বুঝতে পারছেন? তাহলে এই সংস অফ অফারিংস এর জন্য তাহলে একটু সবাই কমেন্ট করেন তো, এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার কে পায়? এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার কে পায়? একটু সবাই কমেন্ট করবেন এশীয়দের মধ্যে। আচ্ছা ঠিক আছে। তারপর বাংলা ছোট গল্পের হচ্ছে গিয়ে কি প্রতিকৃত, মানসী, সোনার তরী, চিত্রা, এগুলো হইতেছে গিয়ে কি আমাদের যে আছে কোর্স আছে, সেই কোর্সের ভিতরে আমরা একটি লাইনের মাধ্যমে বা একটি গল্পের মাধ্যমে কিভাবে হচ্ছে রবীন্দ্রনাথের সকল কবিতাগুলো মুখস্থ করা যায় সেটা আমরা দেখাই দিব। বুঝতে পারছেন? আচ্ছা তারপর তার কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা। কাব্যনাট্য মানে কি? কাব্যনাট্য মানে হইতেছে কবিতার মাধ্যমে নাটক করা। কবিতার মাধ্যমে কি করা? নাটক করা, তাকে বলা হয় কাব্যনাট্য। একটু মনে করে দেখেন, আমরা ক্লাস 5-এ পড়ছিলাম, কুমারে তাহার পরাইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া কুমার দেখিলেন যে শাহজাদা এক পাত্র হস্তে লইয়া ডালিতেছে বাড়ি নাকি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে অনন্ত রয়নে। মনে আছে আপনার? তার মানে কি কবিতা পড়তে পড়তে আপনার মনে হচ্ছে যে হচ্ছে গিয়ে কি দিল্লির সম্রাটের ছেলে তার হচ্ছে শিক্ষা গুরুর পায়ে কি ঢালতেছে? পানি ঢালতেছে। কবিতার মাধ্যমে কি নাটক হচ্ছে। তাহলে যদি কবিতার মাধ্যমে নাটক হয় একে বলবে কাব্যনাট্য। একে বলবে কি? কাব্যনাট্য। তাহলে রবীন্দ্রনাথের কাব্য নাট্য কয়টি? 2টি। একটা হলো বিসর্জন, একটা চিত্রাঙ্গদা। কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা এবং কাহিনী। কাহিনী কবিতা কোনটি? মানে কবিতার মাধ্যমে কাহিনী কি করা? বর্ণনা করা। যেমন আমরা যারা হচ্ছে গিয়ে কি এইচএসসি 2025 যারা অনলাইন কোর্সটা করব, সেখানে আমরা পড়াবো বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই কবিতার মাধ্যমে কি করছে? একটি ঐতিহাসিক কাহিনী তুলে ধরছে। তাহলে কবিতার মাধ্যমে যদি কাহিনী তুলে ধরা হয় তাকে বলা হয় কাহিনী কবিতা। তাহলে একটু সবাই প্রশ্ন করেন যে নাটকের মাধ্যমে কবিতার মাধ্যমে যদি নাটক উল্লেখ করা হয় তাহলে তাকে কোন নাটক বলে? সবাই একটু কমেন্ট করব। আমরা এখন যারাই এখানে আছি তারা ক্লাসটি একটু শেয়ার করে দিব। হ্যাঁ
কবিতার মাধ্যমে যদি নাটক নাটক উত্থাপন করা হয় তাহলে তাকে কি বলবে? তাহলে তাকে কি বলবে? কবিতার মাধ্যমে নাটক, কবিতার মাধ্যমে যদি নাটক তুলে ধরা হয় তাহলে তাকে বলবে কাব্যনাট্য। কি বলবে? কাব্যনাট্য। আর কবিতার মাধ্যমে যদি কাহিনী তুলে ধরা হয় তাহলে বলবে কি? তাকে বলবে কাহিনী কাব্য। কবিতার মাধ্যমে যদি নাটক করা হয় তাহলে সেটা কি হবে? আপনি হইতেছে কি সেটা হবে কাব্যনাট্য। আপনারা কিন্তু কাব্যনাট্য পড়ে আসছেন ছোটবেলায়, মনে করে দেখেন, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, মনে আছে? তার মানে কি আমরা কবিতাও করতেছি আবার নাটকের মাধ্যমে দেখাচ্ছিও, একে বলবে কাব্য নাটক। আর যদি কাহিনী বর্ণনা করা হয় তাহলে বলবো কি? সেটা কাহিনী নাটক। বুঝতে পারছেন? অসংখ্য ধন্যবাদ। তুলি, তাহারিম, তারপর সাবরিনা চৌধুরী, জিনাত, সাব্বির হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা মেনশন দিচ্ছেন এবং কি কমেন্ট করতেছেন। তাহলে আমরা আরেকটু 1 মিনিট সময় নেই, 1 মিনিট সময় নেই, সবাই আবার একটু হচ্ছে গিয়ে কি ক্লাসটা শেয়ার করে দিই। 1 মিনিট সময় নেই, ক্লাসটা শেয়ার করে দিই, কারণ এখন আমরা হইতেছে গিয়ে কি করব? এখন আমরা তো পড়বো, বুঝতে পারছেন? এই পড়বো, এই পড়ার সময় তো আর শেয়ার করা যাবে না, তাই আগেই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ডিজিটাল মুনাফিক হবেন না। যারা যারা ডিজিটাল রাজাকার তাদের জন্য হচ্ছে গিয়ে কি আখিরাতে বিচার হবে। ডিজিটাল রাজাকার তারাই যারা ফ্রি ক্লাস কিন্তু তারপরও নিজে একা করে, বন্ধু বান্ধবদের করায় না, ঠিক আছে? তারা একটু ডিজিটাল রাজাকার, ডিজিটাল রাজাকার হওয়া যাবে না। আচ্ছা, তারপর আমরা দেখি, তাহলে আমরা একটু চলে যাই। এই যে সোনার তরী যে কবিতাটা আছে, এই কবিতাটা হলো, তুমি একটু বুঝো, এই কবিতাটা হলো জীবনের শেষ সময়ের কবিতা। জীবনের কি সময়ের কবিতা? জীবনের শেষ সময়ের একটি কবিতা। শেষ সময় অর্থাৎ তোমার যখন মৃত্যু খুব ঘনায় আসবে তখন তাকে, স্যার আমার লিস্টে মতন আর কেউ নাই, ঠিক আছে জিনাত, তোমাকে সেলুট, তুমি অনেক মেনশন দিছো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে একটু দেখেন, আমরা পড়ায় চলে যাই। এখন আর মেনশন শেয়ার কিছু দিতে হবে না, এখন খালি বইটা নিয়ে হচ্ছে গিয়ে কি বসো। দেখো কি বলছে। জীবনের শেষ সময়ে এসে আমাদের কি চিন্তা ভাবনা হয়। যেমন আমি বলি, আমার 25 বছর জীবনে এসে এখন মনে হয়, ইস, আবার যদি সেই হাইনাল হাই স্কুলে পড়তে পারতাম, আবার যদি হচ্ছে সেই গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়তে পারতাম, আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কবি জসিমউদ্দিন হলে যদি থাকতে পারতাম। এই যে দেখো, মানুষ যখন বড় হবে না তখন মানুষ কি হয়ে যাবে? স্মৃতি কাতর হয়ে যায়, যে আগের যে দিনগুলো আমি ফালায় রেখে আসছি ওই দিনগুলাই আমার কি ছিল? অনেক সুন্দর ছিল। কিন্তু এখন তোমার কাছে মনে হইতেছে গিয়ে কি জানো? তোমার কাছে এখন কি মনে হইতেছে জানো? যে হাইরে একটু পরে কলেজে যাব, কলেজে যে নতুন বিল্ডিং দেখবো, নতুন কিছু মনে হবে। এটা তোমার বয়সে আমারও মনে হয়েছে, কিন্তু আমার বয়সে তুমি একটু চিন্তা করো তো, আমি আর কোনো দিন স্টুডেন্ট হিসেবে তোমার মতো যে আর কোনোদিন বেঞ্চে বসতে পারবো না, আর কোনোদিন না। আমি এখন আর নিজেকে স্টুডেন্ট বলতে পারবো না। বুঝতে পারতেছো বিষয়টা? স্টুডেন্ট, এই জন্য এপিজে আবুল কালাম আজাদ একটা বিখ্যাত কথা বলছে, যে সকল রাষ্ট্রপতি একজন স্টুডেন্ট, কিন্তু সকল স্টুডেন্ট রাষ্ট্রপতি হতে পারে না। বুঝতে পারতেছো? একটা রাষ্ট্রপতিকে তুমি জিজ্ঞেস করো জীবনের শেষ মুহূর্তে যে তুমি কোথায় যেতে চাও, তোমার আম্মুকে জিজ্ঞেস করো, আম্মু তুমি জীবনে কোথায় যেতে চাও, তোমার আম্মু দেখবে বলবো, আবার যদি ছোট হয়ে যেতে পারতাম, তোর খালাদের সাথে যদি খেলা করতে পারতাম, এইরকম আর কি। বুঝতে পারছেন? এই তোকে পড়তে কইছি, আমি বলিউডের নায়ক নাকি হলিউডের নায়ক তোর এটা খবর কইছি? পড়, দেখ এখানে কি বলছে। তাহলে জীবনের শেষ সময়ে যায়া আপনার কি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা রচনা করছে। আমরা একটু দেখি। গগনে গরজ মেঘ ঘন বরষা। গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ। গগন মানে কি? আকাশ। গরজে মানে গর্জন করছে। গর্জন কি করছে। তারপর কি? ঘন বর্ষা, অর্থাৎ আকাশের ভিতরে আপনার কি করতেছে? মেঘ ডাকতেছে, ঘন বর্ষা। এই বর্ষা বলতে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে জানেন? এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে বিপদ সংকুল সময়। বিপদ সংকুল কি সময়। যেমন আমাদের যে দাদা দাদি আছে বা নানা নানি আছে, এই বয়সটা তারা কি করতেছে? আপনার বিপদ সংকুল, হাইরে আর কখন যেন মারা যায়। তো ঠিক একই রকম কাজী নজরুল ইসলামও হচ্ছে গিয়ে কি মনে করতেছে যে গগনে গরজ মেঘ ঘন বর্ষা। তার মানে কি? চারিদিকে আপনার মেঘ ডাকতেছে, মানে দুর্যোগ ডাকতেছে। তারপর কুলে একা বসে আছি নাই বর্ষা। কুলে একা বসে আছি অর্থাৎ জীবনের শেষ সময়ে বসে আছি, আমার উপর কোনো কি নাই? ভরসা নাই। কখন যে নদী ভাই
ভাইঙ্গা আমাকে নিয়ে যাবে, অর্থাৎ কখন যে আমি মারা যাব তা আমি আর কি করতে পারবো না, মানে রুখতে পারবো না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কুলে একা বসে আছে নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। তাহলে এটা দেখো, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে যে ধান আছে না, এই ধানটা হচ্ছে সৃষ্টিকর্ম। এই ধানটা কি? এই ধানটা হচ্ছে সৃষ্টিকর্ম। তুমি একটু চিন্তা করো তো, জীবনের কখন যাইয়া তুমি একটু রেস্ট নিবা? তোমার কাছে মনে হয়েছে এসএসসি পরীক্ষা শেষ, আমার কাছে অডেল অবসর সময়, আর পড়াশোনা করতে হবে না। এখন দেখো তোমার আবার কলেজে যেতে হইতেছে, কলেজে গিয়ে আবার সকালবেলা ঘুম থেকে ওইটা কলেজ পালন করতে হইতেছে, সবকিছু করতে হইতেছে। তাহলে আমাদের যে জীবনটা আছে, এই জীবনটা শুধুমাত্র সৃষ্টিকর্ম অর্জন করতে করতেই কি হয়ে যায়, কেটে যায়। তুমি একটু চিন্তা করে দেখো, এসএসসি তে তুমি কি করলা? তুমি হচ্ছে গিয়ে কি এ প্লাস পাইলা, তোমার কি শেষ? তুমি মেধাবী প্রমাণ করা কি শেষ? না। এইচএসসি তে তোমার আবার কি করতে হবে? গোল্ডেন এ প্লাস পাইতে হবে। আবার দেখো এইচএসসি এসএসসি তুমি কি করলা? গোল্ডেন এ প্লাস পাইলা। তুমি হচ্ছে গিয়ে কি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কি হইতে হবে? ভর্তি হইতে হবে। নয়তো কি বলবে যে ইস, আওয়ামী লীগ সরকারের আমলে সবাই যেরকম হচ্ছে গিয়ে কি ফ্রি ফ্রি পাস করে, এও বুঝি কি করছে? ফ্রি ফ্রি পাস করছে। অর্থাৎ এসএসসি এইচএসসি তে তুমি গোল্ডেন এ প্লাস পাইলেও তুমি মেধাবী প্রমাণ করতে পারবা না। তুমি আরেকটু চিন্তা করে দেখো, যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেছো, তুমি জানো এখন আমাদের মাঝে কতটুকু কাজ করে? আমরা এখন চাকরির জন্য পড়তেছি, বিসিএস ক্যাডার হইতে, বিসিএস ক্যাডার হইতে হবে। তাহলে মানুষের জীবনটা কি শুধুমাত্র সৃষ্টিকর্ম অর্জন করতে করতেই কি কেটে যায়? বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে হাজার হাজার সৃষ্টিকর্ম আমার মাঝখানে। তারপর বলছে ভরা নদী খুঁড়ো ধরা, অর্থাৎ কি ভরা নদী খুঁড়ো ধরা মানে কি? জীবনের শেষের সংকট মুহূর্ত, জীবনের শেষ সংকট মুহূর্ত। সংকট কি? মুহূর্ত। তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের জীবনের শেষ সময়ে না পারবা তুমি হইতেছে গিয়ে কি, হ্যাঁ, আর না পারবা তুমি হচ্ছে গিয়ে কি কি করতে, যে জীবনের শেষ মুহূর্তে তুমি ছেলে মেয়েদের সাথে কাটাইতে না পারবা, আবার ছোট হইতে তুমি কিছুই করতে পারবা না। তাইলে চারিদিকে খুঁড়ো ধরা এই যে যে একটা জীবনের শেষ মুহূর্ত, তোমার জীবনটা শেষ হয়েছে কি করতে করতে? সৃষ্টিকর্ম অর্জন করতে করতে। সবাই একটু কমেন্ট করো, মানুষের জীবনটা কেটে যায় কি অর্জন করতে করতে? মানুষের জীবনটা কেটে যায় কি অর্জন করতে করতে? সবাই একটু কমেন্ট করবা প্লিজ। মানুষের জীবনটা কি অর্জন করতে করতে কেটে যায়? তাহলে মানুষের জীবনটা হচ্ছে গিয়ে কি তোমার এই যে যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্ম অর্জন করতে করতেই হইতেছে গিয়ে কি আপনার কেটে যায়। বুঝতে পারছেন? আর সৃষ্টিকর্ম কেটে কেটেই হচ্ছে গিয়ে কি বোঝা যায়। আচ্ছা, তো এই জন্য তারপর দেখবেন একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হয়েছে? জীবনকে বুঝানো হয়েছে, জীবনকে বুঝানো হয়েছে, জীবনকে বুঝানো হয়। একটু ছোট করে একটু চিন্তা করে দেখেন তো, আমাদের যে জীবনটা আছে এই জীবনটা কি অনেক বড়? অনেক কি বড় না? বলছে একখানি ছোট ক্ষেত, অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে গিয়ে কি খুবই ছোট। আপনি একটু চিন্তা করেন, আমারা একটু চিন্তা করেন, আমি যদি 60 বছর বাঁচি, ধরেন আমি 60 বছর হচ্ছে গিয়ে কি বাঁচছি, আমি জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলাইছি ম্যান, আর মাত্র অর্ধেক সময় আমি বাঁচবো। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমাদের জীবনটা আসলে কি বড় নয়, আমাদের জীবনটা হচ্ছে গিয়ে কি খুবই ছোট। তাহলে একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝাইছে? এই যে যে ছোট যে জীবনটা আছে, এই জীবনটাতে আমি কত কিছু অর্জন করছি। তুমি একটু চিন্তা করো তো, তোমার জীবনে এই যে একটা ছোট্ট জীবন, 18-19 বয়সের একটা জীবন বছরের, তুমি পিএসসি পাস করছো, তুমি জেএসসি পাস করছো, তুমি এসএসসি পাস করছো, এখন তুমি কলেজে। তাহলে তোমার এই পুরো 18-19 জীবন, তার ভিতরে তুমি 4টি পরীক্ষা পাশ করে এসে বসছো। বুঝতে পারতেছো বিষয়টা? তাহলে আমাদের জীবনটা আসলে খুবই ছোট। বলছে চারদিকে বাঁকা জল করিছে খেলা, তাহলে চারদিকে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? চারদিকে বাঁকা জল বলতে বোঝানো হয়েছে খারাপ সময়। তুমি একটু চিন্তা করো, তোমাদের এই যে যে জীবনটা আছে, আমার এই যে যে জীবনটা আছে, এই জীবনের সবসময় কি স্মুথ ছিল?
অর্থাৎ যখন টাকা চাইছি তখন টাকা পাইছি, যখন বউ দরকার ছিল তখন বউ পাইছি, যখন প্রেমিকা দরকার ছিল প্রেমিকা পাইছি। এগুলো কি স্মুথ গেছে? যখন আমার এ প্লাস পাওয়ার দরকার ছিল এ প্লাস পাইছি, স্মুথ গেছে না। তাহলে আমাদের জীবনটা খুবই খারাপ সময়ের ভিতর দিয়ে যায়। তুমি একটু চিন্তা করো, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি, সেই ক্যান্টনমেন্ট কলেজটা কি পরিমাণ যে কঠিন ছিল, কিন্তু তাই বলে কি আমরা মজা করি নাই? সেনাবাহিনী এত কঠিন কঠোরের ভিতরে থাকে, তাই বলে কি তারা মজা করে না? করে। আমরা এই খারাপ সময়ের মাধ্যমেই কি ভালো দিনগুলো কাটাই। তাহলে বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা। এই যে জীবনের যে ছোট সময়ের ভিতরে চারদিকে বাঁকা জল খলিতেছে খেলা, চারিদিকে খালি খারাপ সময় আসে, খারাপ সময় আসে। এখন যে আমরা কি খারাপ সময় আইতেছি, তুমি একটু চিন্তা করতেছো? বউ পাইছেন স্যার, তখন কইছি পড়তে, তখন পড়তে কইছি, ছাগলামি করতে না। তারপরে দেখো, তাহলে হচ্ছে গিয়ে কি এই জীবনটা। তারপর বলছে পরপারে দেখি আখা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। এইটা একটু সবাই একটু চিন্তা করো। এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে পরকাল, পরকাল। তুমি একটু চিন্তা করো, তুমি আর আমি বা তোমার যে দাদা দাদি বা নানা নানি আছে, তারা এখন কি আর ইহ জীবনে দুনিয়াতে আর পাওয়ার তার কি আছে? তুমি একটু চিন্তা করো, আমার এখন আর পাওয়ার কি আছে একটা চাকরি আর একটা বউ ছাড়া? কথাটা কি বুঝতেছো? তাহলে তোমার দাদা দাদির জীবনেও আর কি হইতে পারে নাই? আপনার চাওয়া পাওয়ার কিছু নাই। বলছে তো পরপারে দেখি আঁকা, অর্থাৎ পরকালে এখন যে দেখি তরু ছায়া মসি মাখা, ওইখানে এখন কত ছায়া কত শান্তি। তাহলে তরু ছায়া মসি মাখা দ্বারা কি বোঝানো হয়েছে? পরকালের শান্তিকে বোঝানো হয়েছে। পরকালের কি শান্তি, অর্থাৎ জীবনের এত কঠিন মানে মুহূর্তে হচ্ছে গিয়ে কি সে গেছে, যে হইতেছে গিয়ে কি এখন তার আর পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছা নাই। এখন সে শুধুমাত্র মৃত্যুকে কি করতেছে? সে ডাকতেছে। তাইলে সেখানে আবার কি শুরু হচ্ছে? প্রভাত বেলা। তাহলে দেখো, পরকালের জীবনের শুরু, পরকালের জীবনের কি? জীবনের শুরু। তুমি একটু চিন্তা করো, প্রভাত বেলা মানে কি? প্রভাত বেলা মানে হচ্ছে দিনের শুরু, কোনো একটা পড়ালেখার শুরু, বা হচ্ছে কোনো কিছুর শুরু। তাহলে আমাদের এই ইহ জগতের সূর্য যখন ডুবে যাবে, অর্থাৎ ইহ জগতে যখন আমরা মারা যাব, পরকালের সূর্য কি হবে? উদিত হবে। অর্থাৎ পরকালের জীবন আমার কি শুরু হবে। বুঝাইতে পারছি সকলকে? বলো, এতটুক যখন যে হচ্ছে গিয়ে কি পড়ছি, সবাই কি বুঝতে পারছেন? এই এতক্ষণ যে হচ্ছে গিয়ে কি আমরা পড়াইছি, সবাই কি বুঝতে পারছেন? দুষ্টামি করে না, দুষ্টামি করে না। আমার বিয়ে হয়েছে না হয়েছে এগুলো তোরা পরে জানাইতেছি, আগে তোরা পড়, ঠিক আছে? এতক্ষণ যে হচ্ছে গিয়ে কি কবিতাটা, সোনার তরী কবিতাটা পড়াচ্ছি, আপনারা কি বুঝতে পারতেছেন? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আরেকটু বুঝান প্রথম থেকে। তুলি আবার তোরে বুঝাবো না, সমস্যা নাই, টেনশন করিস না, এক ক্লাসে তো হবে না। কথাটা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, যেহেতু হচ্ছে গিয়ে কি সবাই বলতেছে আরেকবার বুঝান, আরেকবার হচ্ছে বুঝাচ্ছি। তাহলে দেখো, এই যে যে আমাদের সোনার তরী কবিতাটা আমরা বলছি, এই সোনার তরী কবিতাটা হলো জীবনের শেষ সময়ে এসে মানুষ যে চিন্তা ভাবনা গুলা করে, এগুলাকে বলা হচ্ছে আপনার এইখানে লেখা হয়েছে। একটু যদি দেখেন, গগনে গরজ মেঘ ঘনে বরষা। তাহলে গগন মানে কি? আকাশ। গরজে মানে কি? গর্জন করছে মেঘ। তাহলে আকাশ চারিদিকে যখন আকাশ গর্জন করে, তখন কি মনে হয়? বিপদ সংকুল সময়। তাহলে বলছে চারিদিকে আমার জীবনের শেষ সময়ে কি হইতেছে? বিপদ সংকুল সময় চলে আসছে। কুলে একা বসে আছি নাই ভরসা। আমার জীবনের শেষ মুহূর্তে শুধুমাত্র আমি বসে আছি, আমার আর কোনো কি নাই? ভরসা নাই। অর্থাৎ যে কোনো সময় আমি কি করতে পারি? মারা যাইতে পারি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধরা খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। তাহলে আলোচ্য বাক্যের ভিতরে এই যে যে ধান আছে, এই ধান মানে কি? সৃষ্টিকর্ম। অর্থাৎ জীবনের প্রত্যেকটা জায়গায় তোমার কি করতে হবে? সৃষ্টিকর্ম অর্জন করতে হবে। কেন অর্জন করতে হবে? তোমার দেখো, তুমি কি কি সৃষ্টিকর্ম অর্জন করতেছো। যেমন কি তুমি এসএসসি পাস করছো, তুমি পিএসসি পাস করছো, তুমি জিএসসি পাস করছো, তুমি সকল কিছু পাস করছো, এগুলো কিন্তু তোমার একটা অর্জন। তাহলে দেখো, আমাদের জীবনে এই অর্জন গুলা করতে করতে আমাদের জীবনটা কি শেষ হয়ে যায়। তুমি দেখো, আমি 25টা বছর পড়ালেখা করতে করতে কি করলাম? জীবনটা শেষ করলাম। তাহলে
আমি যদি 60 বছর বাঁচি তাহলে দেখো জীবনের অর্ধেক সময় কিন্তু আমি বেঁচে ফেলছি, আমি আর কয়েকদিন পরেই মারা যাব। তাহলে বলছে যে হচ্ছে গিয়ে কি জীবনে সৃষ্টিকর্ম অর্জন করতে করতেই কি হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল। ওই যে দেখো না অনেক অ্যাডভার্টাইজমেন্টে তোমাকে বলে যে হইতেছে গিয়ে কি, অনেক অ্যাডভার্টাইজমেন্ট এরকম বলে যে হাইরে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না, বুঝতে পারছেন, এরকম আর কি। খরপর্ষা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, খরপর্ষা বলতে বোঝানো হয়েছে খারাপ সময়কে। খরপর্ষা বলতে কি বোঝানো হয়েছে? খারাপ সময়, অর্থাৎ চারিদিকে যে হচ্ছে গিয়ে কি আপনার যে সময়গুলো আছে। আচ্ছা, একজন কমেন্ট করতেছে 2024 সালে ভর্তি পরীক্ষার জন্য এখন থেকে কোর্স করতে চাই, কিন্তু আম্মু টাকা দেয় না, বই কেনার টাকা দিবে। আচ্ছা বই, হ্যাঁ জি, আমরা হচ্ছে গিয়ে কি বই নিয়ে কথা বলবো। এখন যেহেতু 25 সাল চলতেছি তো এই জন্য একটু আমি আপনাকে দিব, এই প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, তারপরে কি খারাপ সময় বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা। একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? জীবনকে বোঝানো হয়েছে। তাহলে মানুষের জীবন কি বড়? অনেক বড়। তুমি কি 400 বছর বাঁচবা, 200 বছর বাঁচবা? না, তুমি মাত্র 60 বছর বা 35 বছর বাঁচবা। এর আগেও তুমি মরে যেতে পারো। যেমন সুকান্ত ভট্টাচার্য কি করছে, আগেই মরে গেছে, বুঝতে পারতেছেন, আগেই হচ্ছে গিয়ে কি মরে গেছে। তো ঠিক একই রকম ভাবে তাহলে মানুষের জীবনটা হচ্ছে ছোট একটা ক্ষেতের মতো। কথাটা কি বুঝতেছেন? ছোট একটা ক্ষেতের মতো, মানে ছোট। তারপর চারদিকে বাঁকা জল করিতেছে খেলা। এই যে যে হচ্ছে গিয়ে কি আপনার ই করতেছে ছোট জীবনে, চারিদিকে খালি কি বিপদের সময়, খালি বিপদের সময়। অর্থাৎ মানুষের জীবনটা কুসুমাস্তীর্ণ নয়। অর্থাৎ সকালবেলা ঘুমের থেকে উঠলেন আর আপনি বড় হয়ে গেলেন, এরকম না। বড় হইতে অনেক কষ্ট লাগে। তারপর বলছে পরপারে দেখিয়া খা তরু ছায়া মসিমা খা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে কি হলো? এটা বলছে যে আমাদের যারা দাদা দাদি আছে, জীবনের শেষ মুহূর্তে যারা আছে, তারা এখন আর পৃথিবীতে পাওয়ার কিছু নাই, তারা পরকালের চিন্তা ভাবনা করতেছে। তাহলে তরু ছায়া মানে কি? পরপালে এখন তাদের জন্য কি আছে? শুধু শান্তি আর শান্তি। দেখো প্রভাত বেলা, প্রভাত বেলা মানে কি? পরকালের বা নতুন জীবনের হচ্ছে গিয়ে কি শুরু। আচ্ছা, পরকাল ও নরক কি একই স্যার? জি, পরকাল নরক একই জিনিস। এটা তুমি জান্নাতে যেতে পারো, জাহান্নামেও যেতে পারো। এত কঠিন জিনিসের যাব না, আমরা হচ্ছে পরকালে যাব। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে দেখেন যে ইহ জীবনের আপনার যেখানে সূর্য নিবে যাবে, তারপর পরজীবনে আবার যখন সূর্য উদিত হবে সেটাকেই বলবে প্রভাত বেলা। এবার সবাই বুঝতে পারছো তো? এবার যারা যারা বুঝতে পারছো তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাও। এবার যারা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্ট করে জানাও। আমি এখনো দেখতেছি অনেক ডিজিটাল রাজাকার আছে আমাদের এই ক্লাসগুলো করতেছে। এই ডিজিটাল রাজাকারদের আমি বলবো যে রাজাকার হিসেবে পরিচিত হইও না। ফ্রি ক্লাস, সবাই একটু কি করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও আর বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। এখন প্রায় 100 স্টুডেন্টের বেশি ক্লাস করতেছে, কিন্তু এখনো তারা শেয়ার করতেছে না। এগুলো তো ঠিক না, এগুলো তো ঠিক না, এগুলো তো ঠিক না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ডিজিটাল রাজাকার হইও না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তারপরে আমরা দেখি পরবর্তী যে হচ্ছে গিয়ে কি কবিতার পরের অংশটুকু যে আছে, পরের অংশটি হচ্ছে গিয়ে কি আমরা দেখি। তারপরে তারপরে একটু হচ্ছে গিয়ে কি দেখেন এখন থেকে কি বলছে, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। তাহলে বলতেছি পরপারের জীবনটা কি? পরপারের জীবন, সেই পরপারের জীবনটা হচ্ছে বড়। পরপারের জীবনটা কি? পরপারের জীবনটা বড়, কারণ আমরা সবাই জানি যে মৃত্যুর পর যে পরকালের যে জীবনটা যে হইতেছে গিয়ে কি আপনার যে আছে, সে মৃত্যুর পর পরকালের জীবনটা হইতেছে গিয়ে কি খুবই বড়। এটা শুরু আছে, কোনো কি নাই, শেষ নাই। কিন্তু আমাদের যে ইহকালের যে জীবনটা আছে, ইহকাল, সেই ইহকালের জীবনটা কিন্তু খুবই ছোট। ইহকালের জীবনটা কি? ইহকালের জীবনটা হচ্ছে খুবই ছোট। বলছে গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে দেখো গান গে তরিবে কে আসে পারে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে গিয়ে কি সময়কে। কাকে বোঝানো হয়েছে? সময়কে। অর্থাৎ আমাদের যে সময়টা আছে, কথাটা কি বুঝতেছেন? আমাদের যে হচ্ছে গিয়ে কি সময়টা আছে, এই সময়টা হইতেছে গিয়ে কি গান গেয়ে তরিবে হচ্ছে গিয়ে কি চলে যাবে। যেমন আমি বলি আমার যে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ এবং কি হাইনাল হাই স্কুল, এই যে যে সময়গুলো আছে, হাইনাল হাই স্কুলের 6 থেকে 10 পর্যন্ত সময়গুলো যে কেমনে চলে গেছে আমি বুঝতেও পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টা বছর, কবি জসিমউদ্দিন হলের এই যে যে হচ্ছে গিয়ে কি 6টা বছর আমার যে কিভাবে চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তাহলে কি সময়গুলা কি হবে? চলে যাবে। তোমরা এখনো যারা কলেজে ভর্তি হচ্ছ, তোমরা দেখবা মনে হবে আরে সেই দিন না কলেজে গেলাম, আজকে দেখি কলেজ শেষ।
তোমরা দেখো আজকে ঠিক একই রকম ভাবে আজকে 100 তোমার হচ্ছে গিয়ে কি যারা আছো 12 মাস বা হচ্ছে 14 মাস পরে তোমরা দেখবা যে হইতেছে গিয়ে কি জীবনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাহলে বলছে গিয়ে কি গান গেয়ে তরিবে কে যায় পারে, অর্থাৎ সময়টা কি হবে তাড়াতাড়ি চলে যাবে। দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা, ভরা পারে চলে যায় চা কোনো দিকে নাহি চায়, ভরা পালে চলে যায়। তাহলে সময়কে এখানে কি হিসেবে তুলনা করছে? সময়কে একটি বহমান নৌকা হিসেবে তুলনা করা হয়েছে। বহমান কি হিসেবে তুলনা করা হয়েছে? বহমান নৌকা। অর্থাৎ আপনার কি করে সময় যেরকম আপনার কি গান গেয়ে তরিবে হচ্ছে গিয়ে কি চলে যায়। আপনারা চিন্তা করেন তো, আপনি যে করোনার 2টা বছর বৈশা রইছেন, সময়টা কি বৈশারী ছিল? সময় কিন্তু চলেই গেছে। আপনার বয়স কি থেমেছিল? আপনার বয়স কিন্তু থেমে যায় নাই। আপনার বয়স কিন্তু কি করছে যে আপনার চলে গেছিল। তাহলে ভরা পালে চলে যায়, তাহলে সময় কি বহমান নদীতে ভাসমান একটি নৌকার মতো কি করবে? চলে যাবে, কোনো দিকে নাহি চায়। তাহলে নৌকা যখন কি করে স্রোতের বেগে চলে যায় তখন কি আপনার চারিদিকে চায়। তাহলে আমরা বলছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো ঠিক একই রকম এগুলো হচ্ছে গিয়ে কি আপনার কি করবে না, আপনার অপেক্ষা করবে না। তারপরে দেখবেন সময় এবং স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। তারপরে দেখেন বলেছে ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে ঢেউগুলা কি? ঢেউগুলা হচ্ছে সময়ের একক। সময়ের কি একক। তাহলে একটু চিন্তা করেন তো, আপনারা এখন এসএসসি পরীক্ষা পাশ করছেন, তাহলে এসএসসি পরীক্ষা হচ্ছে গিয়ে কি একটি ঢেউ, অর্থাৎ আপনার জীবন থেকে একটি স্তর আপনি পার করে গেছেন। আপনি একটু পরে হচ্ছে গিয়ে কি এইচএসসি পরীক্ষায় পাশ করবেন, তাহলে জীবনের 2 নাম্বার ঢেউটা আপনি কি করলেন, পার করলেন। এখন আপনি যদি এইচএসসি পরীক্ষায় পাশ করতে না পারেন, তাহলে সেই স্রোতের সাথে আপনি কি তাল মিলাইতে পারছেন? তাল মিলাইতে পারেন নাই, আপনি কিন্তু উল্টে গেছেন, অর্থাৎ জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে ঢেউ মানে কি? ঢেউ মানে হচ্ছে গিয়ে কি সময়গুলা আস্তে আস্তে চলে যাচ্ছে। বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ কবি কি করতেছে সময়কে আপনার বলতেছে হেই সময় তুমি কোথা চলে যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। বারেক মানে কি? বারেক মানে হচ্ছে বার যুক্ত কি এক, অর্থাৎ একবার, একবার। তাহলে বলছে সময় তোমার যে হচ্ছে গিয়ে কি বহমান যেই নৌকাটা আছে, নৌকাটা সময়কে বলতেছে হে সময় তোমার যে বহমান নৌকাটা আছে এটা একবার তরিতে ভিড়াও তো। অর্থাৎ সময়কে কবি কি করতেছে? থামতে বলতেছে। বলেন তো সময় কি কোনোদিন থামে? কোনোদিন কি থামে? কোনোদিন থামবে না। আজকের যে দিনটা আছে, আজকের দিন কি সোমবার, আজকে আগামী বছর আপনার কি করতে হবে? 18ই সেপ্টেম্বর এই সোমবার পাবেন। আর জীবনে আপনি কি করবেন না, এই 18ই সেপ্টেম্বর আর খুঁজে পাবেন না। আপনি সত্য কথা বলেন, আপনার কাছে কি মনে হয় না যে এই যে কয়েকদিন আগে না আমরা ঈদ পালন করলাম, 3 মাস হয়ে গেছে ঈদ শেষ? মনে হইতেছে আপনার? কথাটা কি বুঝতেছেন? কথাটা কি বুঝতেছেন? তাহলে কি হবে যে হইতেছে গিয়ে কি বারেক বিরাও তরি, সময় কি কখনো বসে থাকে? কবি বলতেছে হে সময় তুমি একটু কি করো, কুলে এসে বসে থাকো, কিন্তু সময় তো বসবে না। বলছে জ্যাথা যেও জ্যাথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। কবি বলতেছে সময় আমাকে তুমি ক্ষণিক হেসে একটু নিয়ে যাও। কবি কি করতেছে? নিজের ভিক্ষা করতেছে। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, তারপর বলছে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে কবি কি করতেছে? জীবনের সবকিছু, আমি আবারও বলি, আমার জীবনের যত অর্জন আছে আমি সবকিছু দিয়ে দিব সময়কে। সময় শুধুমাত্র আমাকে আবার হারিনাল হাই স্কুলে ফিরিয়ে দিবে। বলেন কোনোদিন কি সময় আবার হারিনাল হাই স্কুল হচ্ছে গিয়ে কি ফিরিয়ে দিবে? আর কোনোদিন হারিনাল হাই স্কুল ফিরিয়ে দিবে না। হাফিজা দিনা এবং নুসরাত জাহান নিশা আপা একটু হইতেছে গিয়ে কি ওয়েট করেন, আমরা হচ্ছে বইলা দিব সবকিছু। কথাটা কি বুঝতে পারছেন? পড়াচ্ছি তো, পড়ার মাঝখানে যদি প্রশ্ন করেন না তখন পড়ায় ডিস্টার্ব হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন? কারণ আমরা এখন এরকম ভাবে পড়াচ্ছি যেন আমরা জীবনের শেষ পর্যায়ে আসি, মানে পড়ানোর একটা ভাইব আছে। তাই অনুরোধ করব আমি প্রশ্ন না করলে কেউ আর প্রশ্ন করবেন না, আগে আমরা পড়ি, পড়ার পরে আপনাদের যত প্রশ্ন আছে সব আমরা কি করব, উত্তর দিয়ে দিব। বুঝতে পারছেন? পড়ার সময় হইতেছে গিয়ে কি আর একটু ডিস্টার্ব করেন না প্লিজ। হ্যাঁ, তাহলে বলছে
যে সময়কে আমি বললাম, হে সময় তুমি কি, যে হচ্ছে গিয়ে কি দান বলতে কি বোঝায়? আচ্ছা, সময়কে আমি কি করলাম, দিয়ে দিলাম। তুমি এটা চিন্তা করো, বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, বিল গেটস যদি বলে যে আমার 200 বিলিয়ন ডলার আমি সময়কে দিয়ে দিব, আবার আমাকে 23 বছরের যুবক বানায় দাও, কোনোদিন কি সম্ভব? ইলন মাস্ক আপনাদের হচ্ছে গিয়ে কি ইলন মাস্ক আপনাদের হইতেছে গিয়ে কি বলছে যে হচ্ছে এরকম, আচ্ছা হ্যাঁ ধন্যবাদ। ইলন মাস্ক হচ্ছে গিয়ে কি আপনাকে বলছে এরকম যে আমার জীবনের যত হইতেছে গিয়ে কি অর্জন আছে, আমার যে সুন্দর বউ আছে, এই সুন্দর বউটা হইতেছে গিয়ে কি আমি কি করব, তোমাকে দিয়ে দিব, কিন্তু আমাকে আবার সে হইতেছে স্কুল লাইফে ফিরে যেতে দাও, কোনোদিন কি সম্ভব? রজনীকান্ত এই যে কিছুদিন আগে তার জেইলার মুভি বানাইছে, সে 210 কোটি টাকা পারিশ্রমিক নিছে, কিন্তু রজনীকান্ত চাইলেই কি সারা জীবন আবার সে হচ্ছে ইয়াং 23 বছরের যুবক হইতে পারবে? কোনোদিন পারবে না। তাই সময়কে তুমি যত হচ্ছে গিয়ে কি বলো, সময় তোমাকে যতই দাও আবার ফিরিয়ে দিবে না। বলছে যত চাও তত লও, তরণী পরে। তরণী মানে কি? তরণী মানে নৌকা। তরণী মানে কি? তরণী মানে নৌকা। অর্থাৎ তুমি সময়কে বলতেছো, সময় যত চাও, যা চাও তাই হইতেছে গিয়ে কি, হচ্ছে গিয়ে কি তুমি দেও আমাকে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তাহলে বলছে গিয়ে কি যে তোমাকে আমি সবকিছু দিয়ে দিছি, তারপরে তুমি আবার আমাকে কি করো, সেই যৌবন কালটা ফিরিয়ে দাও। বলাছে এত কাল নদী কূলে, তাহলে নদী মানে কি? নদী মানে হচ্ছে গিয়ে কি এই জীবন, মানে মানুষের জীবনটাকে একটি বহমান নদীর সাথে কি করা রয়েছে, বহমান নদীর সাথে হচ্ছে গিয়ে কি তুলনা করা হয়েছে। কথাটা কি বুঝতেছেন? তাহলে এতকাল নদী কূলে, অর্থাৎ এতকাল এই জীবনে যাহা লয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে কি? সাজিয়ে দেওয়া। কি দেওয়া? সাজিয়ে দেওয়া। কথাটা কি বলতেছি? সাজিয়ে দেওয়া। এখন মনে করো যে হইতেছে আমাদের, আচ্ছা আমাদের যে হইতেছে গিয়ে কি রাষ্ট্রপতি আছে আব্দুল হামিদ, এই রাষ্ট্রপতি যদি বলে যে আমি বাংলাদেশের একটা রাষ্ট্রপতি, আবার আমাকে গুরুদয়াল কলেজে ভর্তি করার সময়টা ফিরিয়ে দাও, পুরো বাংলাদেশটা আমি তোমাকে লিখে দিব, কোনোদিন কি আর দেওয়া সম্ভব? দেখো এখানে কবি কি বলছে, এতকাল নদী কূলে, অর্থাৎ আমার এই জীবনে যাহা লয়ে সিনু ভুলে, যা আমি অর্জন করছি, যা আমি কি করছি, অর্জন করছি। বলছে সকলই দিলাম তুলে, সব আমি তোমাকে তুলে দিলাম, থরে বিথরে সাজিয়ে দিলাম, এখন আমারে লহ তুমি করুণা করে, তারপরও আমাকে তুমি নেও, কোনোদিন কি নিবে? কোনোদিন নিবে না। বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে, সেও যদি বলে যে আমার যত প্রকার টাকা আছে গাজীপুরের টাকশাল ছাপায়া সময় তোকে আমি টাকা দিব, তুই আমাকে হচ্ছে আবার সেই ছোট কালে ফিরিয়ে দে, আর হইতেছে গিয়ে কি কখনো কি দিবে? কোনোদিন হচ্ছে গিয়ে কি দিবে না। তাহলে এই যে টাকাটা আছে, এই টাকাটা কি বলো, আমরা কি সঠিক অর্জন করি? না, আমাদের এই অর্জন করা হইতেছে গিয়ে কি ছিল? ভুল ছিল। কথাটা বুঝতে কি ছিল? ভুল ছিল। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, মানে জীবন্ত বিজ্ঞানী ছিল স্টিফেন হকিং। সেই স্টিফেন হকিং যদি বলতো যে আমার যত প্রকার জ্ঞান আছে সব জ্ঞান আমি তোমাকে দিয়ে দিব, সময় আমাকে একটু আবার দাঁড় করায় দাও, আমি আবার যৌবন বয়সে ফিরে যেতে চাই, তাহলে কি বলো এই স্টিফেন হকিং এর সময়ের কি কোনো দাম আছে? ধরো আমি বাংলাদেশের আজকে ফার্ম গেটে অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট কইরা আমি মৃত্যুর সাথে হচ্ছে গিয়ে কি পাঞ্জা লড়লাম। কথাটা কি বুঝতে পারছো? মৃত্যুর সাথে কি করলাম? পাঞ্জা লড়লাম। আমি কি করলাম? আমি বললাম যে হাসপাতালের ডাক্তার আমাকে যত টাকা লাগে নেন, আমাকে হচ্ছে গিয়ে কি সুস্থ করে তোলেন। বলেন এই ডাক্তারে কি টাকা নিয়ে সুস্থ করার কি ক্ষমতা আছে? নাই। বুঝতে পারছেন? তাহলে আমাদের জীবনে এই যে বিসিএস ক্যাডার, আবার হচ্ছে গিয়ে কি যেন কয় টাকা পয়সা, এগুলো সব কি ভুল, এগুলো তুচ্ছ, এগুলো কিচ্ছু না। বুঝতে পারছেন? তারপর দেখছেন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে হচ্ছে গিয়ে কি ভরি। তাহলে ধান মানে কি জানো? ধান মানে হচ্ছে গিয়ে কি সৃষ্টি কর্ম। ধান মানে কি? ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম। তাহলে তুমি যত প্রকার সৃষ্টিকর্ম দিছো, তারপরেও কেউ তোমাকে কি করে নাই? ভালোবাসে নাই। কে তোমাকে কি করতে? ভালোবাসা নাই। তোমার চিন্তা করো তো, মানুষ কোনোদিন, এটা দ্বারা কি বলেছি, এই লাইনটি দ্বারা, এই লাইনটি দ্বারা একটু সবাই একটু দেখো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে বড়ি। অর্থাৎ জীবনে যত সম্পর্ক হোক তোমাকে, ব্যক্তি মানুষকে কেউ কোনোদিন ভালোবাসে না।
কেউ ব্যক্তি মানুষকে কেউ কোনোদিন ভরি ভরি মানে কি ভরে দিয়ে দিছি, বইরা দিয়ে দেওয়া, কথাটা কি বুঝতে পারছেন? কোন একটা ব্যাগে বা থলিতে। তাহলে কি ব্যক্তি মানুষকে কোনোদিন ভালোবাসে না? বলেন তো, আপনি ডিউ ডিমার্সে আমার বাংলা ক্লাসটা কেন করতেছেন? আমি একটা বিরাট বড় মোটা মানুষ, আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, এই জন্য কি আপনি ক্লাস করতেছেন? না, আপনি ক্লাস করতেছেন আমার পড়ানোর কৌশল দেখা। বলেন, আপনি ডিউ ডিমার্সে কেন আসেন? আপনি কি ডিউ ডিমার্সকে ভালোবাসেন? আপনি ডিউ ডিমার্সকে ভালোবাসেন না, আপনি ডিউ ডিমার্সের সার্ভিসটাকে ভালোবাসেন। কথাটা বুঝতেছেন? তাহলে জীবনে কোনো দিন কেউ কাউকে ভালোবাসে না। ধরেন আপনি আজকে তুলিকে ভালোবাসতেছেন, তুলিকে কি আপনি আন্তাজি ভালোবাসতেছেন? তুলির সৌন্দর্যের জন্য আপনি ভালোবাসতেছেন, অথবা তুলির বাপ মার কোটি কোটি টাকা আছে এই জন্য আপনি ভালোবাসতেছেন। কোনদিন মানুষ ব্যক্তি মানুষকে ভালোবাসে না। আপনারা কেউ আমাকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন আমার পড়ানোর কৌশলটাকে। কথাটা কি বুঝতেছেন? তাই লেখক বলছে যে জীবনে সবাই শুধুমাত্র কি চায়, ধান নিয়ে যায়, কিন্তু আমাকে কেউ নেয় না। বলছে শ্রাবণ গগন ঘিরে গণমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ শ্রাবণ গগন ঘিরে, এই যে আমার যে খারাপ সময়টা আসতেছে, এই খারাপ সময়ে চারিদিকে মেঘ ঘুরে ফেরে। তাহলে মেঘ মানে কি? মেঘ মানে হইতেছে খারাপ সময়, যে হইতেছে জীবনের শেষ সময়ে, হাইরে কখন যেন আমি মরে যাই, কখন যেন আমি কি করি, মরে হইতেছে গিয়ে কি যাই। তাহলে বলছে শ্রাবণ মেঘে ঘিরে সারাদিন হচ্ছে গিয়ে কি খারাপ সময় ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরে, যাহা ছিল নিয়ে গেল হচ্ছে গিয়ে কি সোনার তরী। অর্থাৎ আমার যে হইতেছে গিয়ে কি সৃষ্টিকর্ম ছিল, আমার যে টাকা পয়সা ছিল, আমার যে ধন দৌলত ছিল, সব মানুষ নিয়ে গেছে, কিন্তু আমাকে সবাই কি করছে, ফেলে রেখে গেছে। একটা চিন্তা করেন, আপনাদের যে দাদা দাদি আছে, আপনাদের যে নানা নানি আছে, বৃদ্ধ দাদা দাদি নানা নানি, তাদের এখন কিছু আছে? কোনো টাকা পয়সা আছে, কোনো সম্পদ আছে, কোনো পাওয়ার আছে? কিচ্ছু নাই। অথচ আপনার এই দাদা দাদির টাকা সম্পদে আপনার বাবা কি হয়েছিল, বড় হয়েছিল। আপনার এই দাদা দাদির পাওয়ারে একসময় আপনার বাবা কি হয়েছিল, বড় হয়েছিল। এখন তাদের কিচ্ছু নাই। অর্থাৎ জীবন চলার মুহূর্তে আপনাকে কি করবে, প্রত্যেক দিন আপনাকে কি করবে, যে যা আছে সবকিছু সোনার তরী নিয়ে যাবে, আপনি একা পড়ে থাকবেন। তাহলে বলো, মানুষের জীবন কি? আচ্ছা বলেন, তাহলে বলেন, মানুষের জীবন কি বড় নাকি ছোট? এখান থেকে নৈতিক প্রশ্ন। বলেন, মানুষের জীবন কি বড় নাকি ছোট? সবাই কমেন্ট করেন। এতক্ষণ আমরা হচ্ছে সোনার তরী কবিতাটা পড়লাম, সবাই একটু কমেন্ট করেন, মানুষের জীবন কি বড় নাকি ছোট? মানুষের জীবন কি বড় নাকি ছোট? আমরা এখন শব্দার্থ এবং টিকাগুলো পড়বো। মানুষের জীবন কি বড় নাকি ছোট? শিহাব শাহাদাত সবার আগে উত্তর দিছে, তাইবা তুলি আমার বোন উত্তর দিছে, হাফিজা দিনা ছোট, নিশ্চলার পালমা। তাহলে মানুষের জীবনটা কি এই ছোট? তাহলে আমি এতক্ষণ যেইভাবে বুঝাইলাম, আসলে কি কবিতার অর্থ কি তাই? একটু প্রমাণ করি, চলো আমরা যে প্রত্যেকটা যে লাইন বাই লাইন আছে, এটার ভিতরে বইয়ের ভিতরে যে টিকা দেওয়া আছে সেই টিকাগুলা দেখি। বলা আছে আমি, আমি বলতে কি বোঝানো হয়েছে? আমি বলতে লেখক প্রতিটি মানুষকে বুঝাইছে। প্রতিটি কাকে বুঝাইছে? প্রতিটি হচ্ছে মানুষকে বুঝাইছে। বলা আছে যে দেখেন, সাধারণ অর্থে একজন কৃষককে বোঝানো হয়েছে, কিন্তু এটা প্রতীকী শিল্পী, স্রষ্টা, কবি। তাহলে এই যে আমাদের যে জীবনটা আছে, আমাদের এই জীবনটা আচ্ছা, তরি কথাটা বলতে কি বোঝানো হয়েছে প্লিজ বুঝান। আচ্ছা, সোনার তরি বলতে কি বোঝানো হয়েছে? মানুষের জীবনটা, আমাদের জীবনটা কি সোনার মতো না? আপনি যদি আজকে পৃথিবীতে না আসতেন, পৃথিবী যে এত সুন্দর আপনি দেখতে পারতেন? আপনি একটু চিন্তা করেন তো, রাস্তাতে আপনি কত মানুষ দেখেন যে অন্ধ। চিন্তা করেন তো, আমি যদি অন্ধ হইতাম, পৃথিবীটা যে এত সুন্দর আমি দেখতে পারতাম? আমি যদি হচ্ছে গিয়ে কি কানে যদি হচ্ছে বন্ধ করতাম, মানে কান যদি আমি বোবাই হইতাম, মানে কি কানে কালা বলে না, নাকি ঠসা বলে, আচ্ছা কানে যদি আমি কালা হইতাম, তাহলে পৃথিবীর এত এত সুন্দর মধুর কণ্ঠগুলো আমি কি শুনতে পারতাম? ধরেন আমার একটা ডান হাত নাই, ডান হাতে ভাত খাওয়ার যে কি মজা সেটা আমি কোনোদিন পারতাম? আমার ধরেন একটা পা নাই, ডান হাতে হচ্ছে আমার পাটা না থাকলে, পাটা থাকলে যে কি মজা সেটাকে আমি বুঝতে পারতাম? কথাটা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে। তারপর আমি একেলা চারদিকে বাঁকা জল করিছে খেলা, বলছে কৃষক একটি নিঃস্ব কবির অবস্থা, শিল্প স্রষ্টা কি নিঃস্ব কবি। আচ্ছা, আপনার সাথে কথা নাই, তুলি আমার বোন না, রিহা রিহা তুমিও আমার বোন, তুমিও আমার বোন, রাগ করে না, পড়াশোনা করো।
তাহলে হচ্ছে কি মানুষের জীবন। বলছে ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশের ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট ছোট ক্ষেতটুকু আশু বিলায়মান হওয়ার ইঙ্গিত রয়েছে জীবনের অংশে। বাঁকা জল এখানে অনন্ত কি কাল স্রোতের প্রতীক। একটু সবাই একটু দেখেন, দেখেন এইটা হইতেছে গিয়ে কি মানুষের জীবন। এই মানুষের জীবনটাকে কবি কি হিসেবে তুলনা করছে? ধান ক্ষেত হিসেবে তুলনা করছে। তো সেই মানুষের জীবনের ভিতরে অনেক কি আছে, এগুলো হচ্ছে নদীর ঢেউ। এগুলো কি নদীর ঢেউ, যেটাকে আমরা বলতেছি প্রবাহমান সময়। প্রবাহমান কি প্রবাহমান সময়। আর এটা হইতেছে গিয়ে কি মানুষের জীবনটা। তো এই মানুষের জীবনে প্রবাহমান নদীতে যেরকম পানি কি করে, আপনার কি যে যে পারটা আছে, পারটা কি করে একটু একটু করে ভাইঙা ফেলে না? তাহলে এই যে দেখেন মানুষের জীবনে যখন এতটুকু ভাইঙা যাবে, অর্থাৎ আপনার বাঁচার ক্ষমতা কি এতটুকু কমে গেছে। আবার স্রোতে এতটুকু ভাইঙে যাবে, আপনি আস্তে আস্তে মারা যাবেন। আবার স্রোতে এতটুকু ভাঙবে, আপনার জীবনটা অর্ধেক শেষ। আমার জীবনটা দেখেন, আমার জীবনটা এখন এতটুকু পর্যন্ত আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমি বেঁচে ফেলছি। এতটুকু পর্যন্ত আমি কি করছি? এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে কি আমি বেঁচে ফেলছি। আর এতটুক সময় আমি কি করব? বাঁচবো। তাহলে কবি কি করছে? মানুষের জীবনটাকে একটি ধান ক্ষেতের সাথে তুলনা করছে। আর আশেপাশে হচ্ছে গিয়ে কি যে ইগুলো আছে, যে প্রবাহমান সময়গুলো আছে, এই নদীর সাথে তুলনা করছে, যাতে করে আস্তে আস্তে মানুষের জীবনটা শেষ হয়ে যায়। তারপর দেখেন তরু ছায়া মসি মাখা গান গে তরিবে কে যায় পারে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বলছে ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার কালো রং মাখানো। গাছের ছায়ার কি কালো রং মাখানো, অর্থাৎ সামনে যে আমার সময়গুলো আসতেছে, সেই সময়গুলা খুবই বিপদের সময়। আমি যে কোনো সময় কি করতে পারি? মারা যাইতে পারি। বুঝতে পারছেন কথাটা? কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে একটু দেখেন সবাই, তারপরে একটু দেখেন যে পরেরটা কি বলছে। আচ্ছা, তারপর দেখেন বলা আছে গান গে তরিবে কে যায় পারে। বলছে খুরের মতো ধারালো জলস্রোত গান গাইতে গাইতে যে মাঝির পারের দিকে এগিয়ে আসছে, রবীন্দ্র ভাবনায় সেই নির্মোহ মহাকালকে বোঝানো হয়েছে। অর্থাৎ গান গে তরিবে, এই যে যে নদীগুলা কি করতেছে এক সময় যে আমার সামনে হচ্ছে চলে আসছে, সেটা আমি ভাবি নাই। আপনি একটু চিন্তা করেন আপনার কলেজ লাইফটা, আপনি ডিউডিমার্সের ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলো করলেন না, ডিউডিমার্সের বাংলা কোর্সেও ভর্তি হইলেন না, আপনি কলেজেও হচ্ছে গিয়ে কি গেলেন না, কিন্তু পরীক্ষা কি বসে থাকবে? আপনার মনে হবে ভাই কখন যে পরীক্ষা নামক ভয়ানক বস্তুটা আমার সামনে চলে আসছে, আমি এটা বুঝতেও হচ্ছে গিয়ে কি পারি নাই। কথাটা কি বুঝতে পারছেন? তাই হইতেছে গিয়ে কি এটা হবে যে আপনার কি কখন যে খুর দ্বারা সময় কবির সামনে চলে আসছে তা কবি জানেও না। কোনো দিকে নাহি চাই, তারপরে কোনো দিকে নাহি চাই, মহাকালের প্রতি এই মাঝি নিরাসক্ত বলেই সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই। তাহলে মহাকালের যে সময় আছে, সেই সময় কি কারো দিকে চায়? ধরো আজকে সময় আমার বন্ধু, তো সময়টা বললাম এই সময় কি আমার হাই স্কুল লাইফে আমাকে নিয়ে যেত। সময় কি আমার বন্ধু? সময় কি আমার দুলাভাই লাগে? সময়টা মনে করো যে বললাম সময় আগামী 5 বছর পরে আমি কি হব একটু দেখাই দিত, যে আমি 5 বছর পরে কি বিশেষ ক্যাডার হব না অন্য কিছু হব, এগুলো হচ্ছে গিয়ে কি একটু দেখাই দিত। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে সময় হচ্ছে গিয়ে কি নিরাসক্ত, কোনো দিকে তার কি নেই, কোনো দৃষ্টিপাত নেই, সে তাকায় না। তারপর বলছে হচ্ছে গিয়ে কি দেখেন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এটা একটু আমরা একটু দেখি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। অর্থাৎ এই যে যে নির্বিকার যে মাঝিটা আছে, অর্থাৎ নির্বিকার যে সময়টা আছে, এই সময়টা হইতেছে গিয়ে কি আচ্ছা ঢেউ ডান্স। এই তোদের পড়ানোর জন্য অভিনয় করি আর তোরা ছাগলামি করস। মিম এই তুলি একটু মিমরে বইকা দিত। আচ্ছা, তাহলে কি করলো? নির্বিকার মাঝির দৃষ্টিপাত হলো কৃষকের দিকে। তাহলে মাঝি কি করতেছে? সময়কে বলতেছে যে সময় তুমি একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো সময় কি তাকাবে? ধরো তোমার সামনে আজরাইল আসছে, এখন আজরাইল রে যদি তুমি বলো যে আজরাইল আমার হইতেছে গিয়ে কি তরকারিটা চুলার টেবিলে হচ্ছে গিয়ে কি পড়া, চুলারটা হচ্ছে গিয়ে কি পড়া। আচ্ছা নাবিল, জি নাবিল আমি মাত্রা বুঝিয়ে দিব, ঠিক আছে একটু বুঝে আগে। তো আপনি বললেন যে আজরাইল আমার হচ্ছে গিয়ে কি চুলার ভিতরে তরকারি আছে, তরকারিটা পড়ে যাবো, তুই একটু ই কর, কি যেন একটু সময় কর। আজরাইল কি কোনোদিন বৈশা থাকবে? বৈশা থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা,
তারপর বলছে বারেক বিরাও তরি কুলেতে এসে চিরায়ত শিল্প লোকে ঠাই পাওয়ার জন্যই কৃষক রূপী কবির ব্যাকুল অনুনয় বিনুনয় হইতেছে গিয়ে কি বলছে। তাহলে কবি কি চাইছে, যেন চিরায়ত ভাবে থাকতে পারে, অর্থাৎ সারা জীবন যেন বেঁচে থাকতে পারে। বলো কোনোদিন কি বেঁচে থাকা সম্ভব? সম্ভব না। তাহলে আমার সোনার ধান বলতে বোঝানো হয়েছে গিয়ে কি কৃষকের শ্রেষ্ঠ ফসল। এখানে কবির সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। তাহলে তো আমি আগেই বলছি ধান মানে কি, তার সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, এতক্ষণ যারা যারা হচ্ছে গিয়ে কি থরে বিথরে বুঝেন নাই, দেখেন শব্দার্থের ভিতরে কিন্তু বইলেই দিছে যে থরে বিথরে মানে কি স্তরে স্তরে, অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া। কিরকম সেটা একটু দেখেন সবাই, যে হইতেছে একটি সৃষ্টিকর্মের উপরে আরেকটি সৃষ্টিকর্ম সুন্দরভাবে সাজিয়ে দেওয়াকে বলে থরে বিথরে। বুঝতে পারছেন? তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কি কি শিখলাম? আজকের ক্লাসের মাধ্যমে আমরা সোনার তরী কবিতার প্রত্যেকটি লাইন বাই লাইন এবং কি টিকাগুলো হচ্ছে গিয়ে কি শিখলাম। আগামী ক্লাসে সোনার তরী কবিতা থেকে বাংলাদেশে যত বোর্ডে বই আছে বা যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমরা সলভ করাবো, ঠিক আছে? আর এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীর জন্য জানতেছে যে আমাদের বাংলার একটা ছোট্ট কোর্স চলতেছে। হ্যাঁ, বাংলার একটা ছোট্ট কোর্স, যেখানে এই বাংলা যে কোর্সটা, সেই বাংলা কোর্সটা যদি হচ্ছে গিয়ে কি কিনতে চাও, সেখানে বাংলা কোর্সটা হচ্ছে 5 মাসের হচ্ছে গিয়ে কি কোর্স। তো সেই 5 মাসের কোর্সের জন্য তোমাকে এককালীন কত টাকা দিতে হবে? এককালীন হচ্ছে তোমাকে 2500 টাকা দিতে হবে 5 মাসের কোর্সে। কথাটা হচ্ছে এককালীন তোমাকে 2500 টাকা দিতে হবে। আর এই 5 মাস তারপর হইতেছে গিয়ে কি নাটক পড়ানো হবে, উপন্যাস পড়ানো হবে। এই সব মিলাইয়া তোমার ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে 80টা ক্লাস। কতটি ক্লাস? 80টি ক্লাস। আর এই 80টি ক্লাসের মাধ্যমে তুমি কি করতে পারবা? এই লাইন বাই লাইন পাঠ পড়তে পারবা, সিকিউ পড়তে পারবা, এমসিকিউ পড়তে পারবা, এবং তোমার কি থাকবে? পরীক্ষাও থাকবে। অর্থাৎ তুমি কেমন পড়তেছো, তুমি কি হচ্ছে গিয়ে কি ভালো পড়তেছো নাকি খারাপ পড়তেছো, এইটা হইতেছে গিয়ে কি তোমাকে হচ্ছে করবে, কি যেন হচ্ছে বলা হবে। কথাটা কি বুঝতেছো? তাই দেরি না করে একটু বাংলা কোর্সটা একটু এনরোল করে নাও। তাহলে 5 মাসে তোমাকে কি করবে? এই কোর্সটা হচ্ছে শেষ করে দেওয়া হবে। কথাটা কি বুঝতেছি? তাই দেরি না করে তোমরা কি করো, বাংলা যে কোর্সটা আছে সেই কোর্সটাতে এনরোল করে দাও। প্রত্যেকটি ক্লাসে শতভাগ। আমরা ডিউ ডিমার্স একটা লক্ষ্য নিছি। কি লক্ষ্য জানো? আমাদের ডিউ ডিমার্সের লক্ষ্য হলো যে আমাদের ডিউ ডিমার্সে যারা ক্লাস করবে যারা করবে তারা হচ্ছে গিয়ে কি স্ব কলেজে টপ 10 থাকবে। স্ব কলেজে কি থাকবে? তারা হচ্ছে গিয়ে কি টপ 10। কথাটা কি বুঝতেছে? অর্থাৎ আমাদের ডিউ ডিমার্সের প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমার ক্লাস হবে। এতে করে তুমি খালি আমাদের ডিউ ডিমার্সে কি করো, একটু হচ্ছে গিয়ে কি ভাইয়া এগুলো কি ফার্স্ট ইয়ারের? জি ফার্স্ট ইয়ারের। এগুলো তুমি হচ্ছে গিয়ে কি তুমি খেলে আমাদের ডিউ ডিমার্সের যে ক্লাসগুলো হয় বা যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেই নির্দেশনাগুলো পালন করো। প্রত্যেকটা কলেজের টপ 10 আমাদের ডিউ ডিমার্সের থাকতে হবে। তারা এত পরিমাণ প্রো হবে, তোমরা খালি বিশ্বাস রাখো। বুঝতে পারছো? তোমরা খালি হচ্ছে গিয়ে কি বিশ্বাস রাখো। কার সাথে যোগাযোগ করব? আচ্ছা, যোগাযোগ করার জন্য তোমরা হচ্ছে গিয়ে কি ডিউ ডিমার্সের যে একটা অনলাইন আছে সেই অনলাইনটা হচ্ছে www. তারপর হইতেছে গিয়ে কি mathhaters.online.com এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমরা ঢুকতে পারো। হ্যাঁ, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা কি করতে পারো? কোর্সটা হচ্ছে গিয়ে কি করতে পারো। ঠিক আছে? আরো বিস্তারিত বলার জন্য তোমাদের সবচেয়ে জনপ্রিয় মুখ বাপি ভাইকে অনুরোধ করতেছি। স্যার একটা ইন্টারফেয়ার করলাম। অনেকে দেখতেছি যে বলতেছিল যে কার সাথে যোগাযোগ করবে বা কোর্সের ডিটেলস নিয়ে। আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি তোমাদের থেকে। 1 মিনিটে আমি টোটাল ডিটেলসটা দেখে দিচ্ছি। হ্যাঁ, ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, গুগল ক্রোমে চলে যাবা। গুগল ক্রোমে যে সার্চ বাটনে স্যার যেটা বললো ম্যাথ হেটার্স অনলাইন বা ম্যাথ হেটার্স লিখলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। শুরুতে ক্লিক করবা ম্যাথ হেটার্স নামটায়। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবা যে অনলাইন ব্যাচ নামে একটা অপশন আছে। অনলাইন ব্যাচ থেকে দেখতে পারো যে এখানে বাংলার মুহিত ভাইয়ের দুর্দান্ত কোর্সটা দেওয়া আছে এবং ইংরেজি যারা 25 ব্যাচ ফার্স্ট ইয়ার কোর্সটা দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে বিস্তারিত দেখুন পার্টে ক্লিক করবা। বিস্তারিত দেখুন পার্টে ক্লিক করলে আচ্ছা একটু ওয়েবসাইটে হয়তো একটু কাজ চলতেছে, আমি সেকেন্ডটা দেখাচ্ছি। ওয়েট, অনলাইন ব্যাচ থেকে
আরেকটা দিয়ে দেখাই দেখি, ঠিক আছে? ওকে, এখানে আমি ইংলিশেরটা আর বাংলাটা দুটোই সেম। জাস্ট কোর্সে এনরোল করতে চাই, এই বাটনে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারবা, ঠিক আছে? ডিরেক্ট পেমেন্ট করে দিতে পারবা। আর অথবা হচ্ছে ম্যানুয়ালি নাম্বার দেওয়া আছে, ম্যানুয়ালি নাম্বারটা কোনটা? ম্যানুয়ালি নাম্বারটা আমি লিখে দিই, এটা ভালো হয়। ম্যানুয়ালি নাম্বারটা হচ্ছে 018524711092। এই নাম্বারটায় তোমরা বিকাশ কিংবা নগদে, এটা কিন্তু ফুল কোর্স ফি 2500, 5 মাস ক্লাস হবে, 80টার উপরে ক্লাস থাকবে। প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা টপিকের জন্য ধরে ধরে 4টা ক্লাস। ধরো হচ্ছে সোনাতরি স্যার পড়াইছেন, সোনাতরি এরপরে এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিস, এমসিকিউ এক্সাম আমরা নিব। তো মিলে ঝিলে অনেকগুলা করে ক্লাস পাবা, প্রত্যেকটা গদ্য পদ্য উপন্যাস সহকারে ফার্স্ট পেপারে। এই নাম্বারটা বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আর কিছু দরকার নেই। বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবা। ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ফিচার কমেন্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করে তুমি ডিরেক্ট এনরোল করে ফেলতে পারবা। তো স্যার শুরু করে দেন আবার নাকি শেষ? তাইলে হচ্ছে ওদের কিছু প্রশ্ন নেই আমরা, মনে হয় স্যার আসেন একটু। ওরা অনেকেই এতক্ষণ থেকে অনেক ধরনের প্রশ্ন করতেছিল যে আসলে বই সাজেশন নর্মালি যেটা হয় আর কি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এখন প্রশ্ন করো। তোমরা আজকের যে ক্লাস আছে সেই ক্লাসে তোমাদের যদি সোনার তরী কবিতা বা কোনো কিছু হচ্ছে গিয়ে কি জানার থাকে সেটা হইতেছে বলেন। বাপ্পি ভাই কালো হয়ে গেছেন কেন? বাপ্পি ভাই খুবই অসুস্থ। হ্যাঁ, তোমরা সবাই বাপ্পি ভাইয়ের জন্য একটু দোয়া করবা। আমি হ্যাঁ, প্রায় 15 দিন থেকে অসুস্থ, এই কারণে খুব একটা দেখা যাচ্ছে না আমাকে। ইনশাল্লাহ আবারও আচ্ছা, লগ ইন করতে পারতেছি না শুধু। লগ ইন হচ্ছে, যদি রবি নাম্বার থেকে সমস্যা হয় গ্রামীণ নাম্বার থেকে লগ ইন করবা। হ্যাঁ, গ্রামীণ নাম্বার থেকে লগ ইন করবা, বা গ্রামীণ নাম্বার থেকে করলেই হবে। অনেক সময় রবি নাম্বারে ডিস্টার্ব করে, এটা এসএমএস সার্ভার থেকে। আমার মনে হয় না যে সমস্যা হবে, 1-2 অ্যাটেম্প নিলে হয়ে যাবে। পরে তারপর বলছে এটা কি ফার্স্ট পেপারের জন্য? জি, ফার্স্ট পেপারের সমস্ত আমি বইলেও দিছি যে 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, সকল কিছুর জন্য 80টা ক্লাসের মাধ্যমে পুরো ফার্স্ট পেপার পরীক্ষা সহ আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার ফার্স্ট পেপার নিয়ে কোনো ঝামেলা হবে না। ভয় লাগবে না। ফার্স্ট পেপার থেকে এটা ধরে রাখো, এই ভাই যেগুলা পড়াবেন 100% এগুলা থেকে কিন্তু অ্যাডমিশনে আসবে। খয়নি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নিটা স্বপ্ন দেখো, সায়েন্স, কমার্স, আর্টস, সবাই তো ভাই যে বাংলা বই থেকে তো দেখছেন যে লাস্ট বারও কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন এসেছে, একদম বই থেকে আসে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি বলছে স্যার লগ ইন করতে পারছি না। আমাদের একটু হচ্ছে ওয়েবসাইটে ঝামেলা চলতেছে, তো আপনি একটু ট্রাই করেন, হচ্ছে পারবেন। হয়ে যাবে, গ্রামীণ কতদিন নাম্বারে ফ্রি ক্লাস চলছে ভাই? আমরা গত সপ্তাহ ফ্রি ক্লাস চলছে, এই সপ্তাহ ফ্রি ক্লাস চলবে। ফ্রি ক্লাস হচ্ছে আমরা যেটা ফ্রি ক্লাসের আগেও অ্যানাউন্সমেন্ট করেছিলাম, মেইন কোর্স শুরু হবে 6 তারিখ, 5 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস, মানে 5 তারিখের সপ্তাহ পর্যন্ত বাংলা এবং ইংরেজি ফ্রি ক্লাস থাকবে। অলরেডি স্যার হচ্ছে মোহিত ভাই হচ্ছে অপরিচিতটা শেষ করেছে। মোহিত ভাই হচ্ছে অপরিচিতা হচ্ছে 2টা ক্লাস নিয়েছিল একদম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার জন্য। তারপরে এমসিইউ ক্লাস নিয়েছে, সিকিউ ক্লাস নিয়েছে, এটার উপর আমরা একটা এক্সাম নিব তোমাদের থেকে। তো দেখছো কয়টা স্তরে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে কি আপনার একটা প্রশ্ন হলো যে নেক্সট ক্লাস কবে? আমাদের এইচএসসি 2025 যে গ্রুপটা আছে সেখানে আপনাদের রুটিন দেওয়া আছে। আজকে হচ্ছে সোমবার, নেক্সট হবে বুধবার, নেক্সট আবার বাংলা আর আমাদের কিন্তু হচ্ছে পেজে তোমরা 25 ব্যাচের রুটিন আছে, 3 দিন সপ্তাহে ক্লাস হয়, 3 দিন হচ্ছে তোমরা বাংলা, ইংরেজি আর অন্যান্য সাবজেক্ট হ্যাঁ, করতে পারবে। আর হইতেছে আজকে 9:30টায়, মানে 9:30টায় কিন্তু এইচএসসি 2025 ব্যাচের জন্য কিন্তু ইংরেজি ক্লাস আছে। কথাটা বুঝছেন? আচ্ছা ভাইয়া, কোন কোম্পানির বই কিনলে হইতেছে গিয়ে কি ভালো হয়? ভাইয়া আগে বোর্ড বই, সবার আগে কোরআন শরীফ, সেটা হইতেছে বোর্ড বই। হ্যাঁ, কথাটা কি বুঝছেন? আগে বোর্ড বইটা আমরা পড়বো, তারপর কোনো বই লাগলে আপনাকে বলে দিব। বোর্ড বই। কিন্তু আগে বোর্ড বই, আগে আমরা কোরআন শরীফ লাইন বাই লাইন হচ্ছে শেষ করব, তারপর হচ্ছে এটা। আচ্ছা, এইচএসসি 2024-এর জন্য কি ক্লাস করানো হচ্ছে? হ্যাঁ, গতকালকেই এইচএসসি 2024-এর জন্য বাংলা বানানের উপর একটি দুর্দান্ত ক্লাস হয়েছে। ইংলিশের ক্লাসটাও দুর্দান্ত। ইংরেজির ক্লাসটা হচ্ছে দুর্দান্ত হয়েছে, সবাই ক্লাসটি করে আসবে। 24-এরও ক্লাস হয়, 25-এরও ক্লাস হয়, দেখতে পারবো। 23-এরও ক্লাস হয়, অ্যাডমিশনের কোর্স। আচ্ছা, হইতেছে গিয়ে কি আপনার কমার্সের ফুল একটা কোর্স নেই। কমার্সের হিসাব বিজ্ঞান আইসিটির জন্য আপনাদের একটা ধামাকা আসতেছে, শুধুমাত্র ফ্রি, মানে ফ্রি ক্লাস করবেন আপনারা। আইসিটি ক্লাসগুলো ঠিক আছে, সব হচ্ছে গিয়ে কি যে আইসিটি নিয়ে এই বছর এইচএসসি 2023 ব্যাচ যেমন চিন্তায় ছিল, এখন আর কোনো চিন্তা হবে না। আমাদের বাপ্পি ভাইয়া আপনাদের জন্য ফুল কোর্স ফ্রি ইনশাআল্লাহ। আর হচ্ছে কমার্সের আমাদের ক্লাস শিডিউল তো দেওয়া আছে, তোমরা ওই ক্লাস শিডিউল চলে আসবে, হিসাব বিজ্ঞানের ক্লাস নেবে ইনশাআল্লাহ। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, গ্রুপ সাবজেক্ট কবে করাবেন? জি, গ্রুপ সাবজেক্ট হচ্ছে গিয়ে কি পরে বেরাবো। গ্রুপ সাবজেক্টের কথা যেটা বললাম, আমাদের তোমরা শিডিউল দেখো না,
শিডিউল না দেখে বলতেছে যে গুড সার্ভিস। আচ্ছা সবাই একটু দেখবেন ইংরেজি ক্লাস কোন স্যার নিবে। আপনাকে অনুরোধ করব এইচএসসি 2025 আমাদের তারেক স্যার যে আছে উনি ক্লাস নিবে, আমাদের এইচএসসি 2025 হচ্ছে গিয়ে কি থাকবেন। তাহলে সবাইকে আর সময় নষ্ট না করাই সবাই হচ্ছে ইংরেজি ক্লাস কখন? ইংরেজি ক্লাস 9:30 9:30 ঠিক আছে? আর ইংরেজি প্রথম পত্রে ক্লাস দিবে তারেক ভাইয়া, দ্বিতীয় পত্র যদি তোমরা করতে চাও পরবর্তীতে যদি প্রয়োজন হয় আনিস ভাই ক্লাস কথা এই যে বাপ্পি ভাইয়ের মাধ্যমে বলতে চাই ডিজিটাল রাজাকার হইেন না, হ্যাঁ সবাই ক্লাসগুলো শেয়ার এবং মেনশন। আচ্ছা তোমরা বাইরে মানে শরীরটা দেখে তো শেয়ার করতে পারো, মানে ভাইয়ের দেহ অনুযায়ী মনও কিন্তু বড় অনেক বিশাল, তো সেই মনটা পূরণ করার জন্য তোমরা শেয়ার করে দিও, স্যার যাতে আগে খুশি হয়ে যায়, শেয়ার দেখলেই স্যার খুশি হয়ে যাবো। ঠিক আছে, ইকোনমিক্স এর উপর ক্লাস আছে, জি ইকোনমিক্স সবই পড়ানো হবে, আপনারা একটু ওয়েট করেন, সবই পড়ানো হবে। আমরা শুরু করতেছি না কেন দেখেন, নতুন করে আপনারা যদি জীবন শুরু করেন, একটা ফ্যান যখন নতুন করে ঘুরে আস্তে আস্তে ঘুরে না, আপনারা এখনো অনেক সময় কি কলেজে ভর্তি হন নাই বা কলেজে হওয়ার প্যারায় আছেন, টেনশনে আছেন, তাই আমরা আস্তে আস্তে শুরু করতেছি। বাংলা ইংরেজি দিয়ে শুরু করছি, গত সপ্তাহে ইতিহাস ক্লাস হয়েছে, এই সপ্তাহে আপনার হচ্ছে গিয়ে কি ফিন্যান্স আইসিটি এগুলো করানোর আমরা চেষ্টা করব, বুঝতে পারছেন? জি বাংলা সেকেন্ড পেপার, জি আমরা বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে গিয়ে কি আশা করবো ইনশাআল্লাহ। আমাদের বাংলা প্রথম পত্রে কোর্স মানে লঞ্চ হয়েছে, বাংলা সেকেন্ড পেপার আর ইংরেজি সেকেন্ড পেপারের কোর্সটা আগামী সপ্তাহে লঞ্চ হবে। তো তোমরা হচ্ছে বাংলা মুভিতে কিন্তু ক্লাস নিয়েছো অনেকগুলো। অনুকল্প, জি ভাইয়া সরি আমি হচ্ছে গিয়ে কি দেখি নাই, আমরা সেকেন্ড পার্টের কোর্সটা দিব। আগে আমরা বিগত সালে যে 2টা ক্লাস হয়েছে উচ্চারণ এবং বাংলা বার্নের নিয়ম নিয়ে আগে একটু দেখে আসুন আমরা কিরকম পড়াই, আগে নিজে যাচাই করুন তারপর কোর্স। তবে ভাই আমি মানে একটা কথাই বলতে চাই, অনেকে আসলে স্লাইড বেস শুধু স্লাইড দেখে দেখে রিডিং পড়ে, শুধু স্লাইডে টপিক লেখা থাকে, স্লাইডে অ্যান্সার দেওয়া থাকে, স্লাইডেই ব্যাখ্যা দেওয়া থাকে, রিডিং পড়ে দাঁড়ায় দাঁড়ায়। আমি বলবো যে ভাই তাহলে তোমার কোর্সটা কিনে দরকার আছে কোনো, তুমি স্লাইডটা পড়লেই তো হয়, তোমার আলাদা করে কোর্স দরকার। যারা হচ্ছে গিয়ে কি এরকম করবেন যে অনেক প্ল্যাটফর্ম আছে যে লাইন বাই লাইন দেখে দেখে পড়াই, ভাই আপনি যদি দেখেই যদি আমি খালি রিডিং পড়ি তাহলে আর আমার কাছে আপনি কেন আসবেন? আপনি তো বইয়েতে দেখে দেখেই পড়তে পারেন, নিজে রিডিং করতে পারো। কথাটা কি বুঝতেছেন? কি দরকার কি আছে? বাপ্পি ভাই আমি বাদে যদি হচ্ছে ফার্ম গেটের কোন একটা অটো চালকরাও বলে নিয়ে 200 টাকা দিলাম তুই খালি দেখে দেখে রিডিং পড়বি, তাহলে কিন্তু সেও পারবে। সেও পারবে, তুমি নিজেও পড়াইতে পারবা, তাহলে তুমি রিডিং পড়ে গেলা, তুমি পড়াই দিলা যে এটা 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 শেষ, কিন্তু রিডিং পড়ার পরে এখানে যে কেন এই কথা বলছে এটা যদি না বলে দেয় স্যার এটা তো লাভ। জি তাই এরকম আবার দেখবেন যে ক্লাসের মাঝখানে গান গায় মোটিভেশন দেয়, যারা এরকম মন মানসিকতা তারা কোর্সে ভর্তি হবেন না। আমরা পড়াইতে আসছি, আমাদের ডিউ ডিমার্সের লক্ষ্য হইলো যে টাকা নয় শিক্ষা বিলিয়ে দিব। কথাটা কি বুঝতেছেন? টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে কি জীবনে সব পাওয়া যায়? আজকে সোনার তরিটা দেখছেন, কথাটা কি বুঝতেছেন? শিখতে চাইলে যদি বাংলা এবং ইংরেজি প্রকৃতভাবে শিখতে চান, আমার মনে হয় ডিউ ডিমার্স আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 9:30 ইংরেজি ক্লাসের জন্য সকলকে শুভকামনা। আচ্ছা সর্বশেষ গ্রুপ সাবজেক্ট নিয়ে যাদের সমস্যা, গ্রুপ সাবজেক্ট রাতারাতি সব সাবজেক্টে ক্লাস আমরা দিব না, গ্রুপ সাবজেক্ট একটা করে ইন্ট্রোডিউস করা আছে, সায়েন্সের জন্য ম্যাথ, কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, আর হচ্ছে আর্টসের জন্য ইতিহাস। তো এই 3টে সাবজেক্ট আপাতত ক্লাস করো, আস্তে আস্তে বাকিগুলা করো, রাতারাতি সব ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? তো ইউটিউবে প্লেলিস্ট করলে ভালো হয়। ইউটিউব প্লেলিস্ট আছে, সবাই আমাদের যে ডিউ ডিমার্সের ইউটিউব যে পেজ আছে ইউটিউবে দেখা দিতে ইউটিউব পেজে একটু সাবস্ক্রিপশন করে দিবা, হ্যাঁ তাহলে ফেসবুক যদি হচ্ছে গিয়ে কি ভাইয়া 5 তারিখের পরে কোর্স কিনা যাবে ভাইয়া, 5 তারিখে আমরা শুরু করব, তো আপনি পরেও কিনতে পারবেন, কিন্তু পরে ক্লাসগুলো একটু রেকর্ডেড করতে হবে আর কি। আমাদের ইউটিউবে হচ্ছে তোমরা ডিউ ডিমার্স থেকে সার্চ দিবা চলে আসবে, হ্যাঁ ডিউ ডিমার্স থেকে সার্চ দিবা DU তারপর হচ্ছে স্পেস DR, এই তো ডিউ ডিমার্স লিখে সার্চ দিবেন, ডিউ ডিমার্স থেকে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরবর্তীতে আগে সাবস্ক্রাইব করবা, এই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের ডিউ ডিমার্স এর কোর্স। আমাদের হচ্ছে প্লেলিস্ট গুলো দেখতে করলে বুঝতে পারবো। দেখো বাংলা মুহিত ভাইয়ের যে অপরিচিতা নিয়ে 4টা ক্লাস দেওয়া আছে সেটা প্লেলিস্ট করা আছে, ইংরেজি তারেক ভাইয়ের ক্লাসটা দেওয়া আছে, আর ক্লাসগুলো আমরা রেগুলার আপডেট দিচ্ছি, ইনশাআল্লাহ পেয়ে যাবে। সবগুলো ক্লাস ইউটিউবে থাকবে, দেখতে পারবা। তো শেষ করে দিন স্যার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে দিবেন। আসসালামু আলাইকুম।